আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো আমরা একটু সামনে যাই। আজকে আমরা খুবই মজার মজার কিছু জিনিস দেখব। ফার্স্ট অফ অল আমরা এই যে বায়োলজি বা জীববিজ্ঞান পড়তে আসছি, এই বায়োলজি বা জীববিজ্ঞানের ধারণাটা সম্পর্কে একটু ধারণা নিব। এরপর জীববিজ্ঞানের কি কি শাখা আছে, এই শাখাগুলোতে আমরা কি নিয়ে আলোচনা করি, জীবের শ্রেণীবিন্যাসটা আসলে কিভাবে করা হয়, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, এবং জীব জগতের শ্রেণীবিন্যাসে আমরা 5 কিংডম শ্রেণীবিন্যাস অনেকে নাম শুনেছো, সেই শ্রেণীবিন্যাস পদ্ধতি সম্পর্কেও কিছুটা আইডিয়া নিব। ঠিক আছে, ওকে। এখন আসো ফার্স্টেই জীববিজ্ঞানের ধারণা। জীববিজ্ঞানটা কি? দেখো বলা আছে জীববিজ্ঞান বেশ প্রাচীন একটা বিজ্ঞান। জীববিজ্ঞান শব্দটি এসেছে গ্রিক শব্দ বায়োস এবং লজস থেকে। বায়োস শব্দের অর্থ জীবন, লজস শব্দের অর্থ জ্ঞান, অর্থাৎ জীবন সম্পর্কিত জ্ঞান বা জীবনের জন্য যে জ্ঞান, সেটাই হচ্ছে জীববিজ্ঞান বা বায়োলজি। ঠিক আছে, ওকে। এখন শোনো, এখন একটু খেয়াল করো, তাহলে জীববিজ্ঞান হচ্ছে জীবন সম্পর্কে পড়াশোনা, এটাই জীববিজ্ঞান। সামনে যাই, যদি জীববিজ্ঞানের ধারণা, এর মধ্যে দেখো আমরা জীববিজ্ঞানের শাখা কি কি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো জীববিজ্ঞানকে ব্রড হেডিং এ বললে, বৃহৎ অর্থে চিন্তা করলে দুইটা শাখায় ভাগ করা হয়, একটা ভৌত জীববিজ্ঞান আর একটা ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞানে আমরা কি, জীববিজ্ঞানের বিভিন্ন তত্ত্বীয় বিষয় বা তাত্ত্বিক বিষয়, বা তোমরা যেটাকে সবচেয়ে যে বেশি শব্দটার সঙ্গে পরিচিত থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি কোথায়, ভৌত জীববিজ্ঞানে। আর ফলিত জীববিজ্ঞানে হচ্ছে আমরা যে জ্ঞানটা গ্যাদার করি ভৌত জীববিজ্ঞান থেকে, সেটা কাজে লাগিয়ে কিভাবে মানব জীবনে আমরা উন্নতি সাধন করতে পারি বা মানব জীবনকে আরো সহজ করে তুলতে পারি, বা মানব জীবনে জীববিজ্ঞানকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এই রিলেটেড পড়াশোনা থাকে কোথায়, ফলিত জীববিজ্ঞানে। বিষয়টা বুঝতে পেরেছো? যেমন ধরো আমরা বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুজীব সম্পর্কে জানতে পারি কোথায়, ভৌত জীববিজ্ঞানে। এবং এই ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুজীব কিভাবে আমাদের ক্ষতি করতে পারে, এই ক্ষতির হাত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, বা কিভাবে আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া ব্যবহার করে নিজেরাও উপকৃত হতে পারি, এই রিলেটেড পড়াশোনা হচ্ছে ফলিত জীববিজ্ঞানে। দুটার বেসিক বিষয় কি বুঝতে পেরেছো? আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে না? এটা হচ্ছে সম্পূর্ণ তোমার নেটওয়ার্ক ইস্যু। ওকে, সম্পূর্ণ নেটওয়ার্ক ইস্যু, তাছাড়া কিছুই না। হ্যাঁ, প্র্যাকটিক্যাল হচ্ছে ফলিত আর থিওরি হচ্ছে ভৌত। ভেরি গুড, কুইজ টুইজ সবই আছে। ভৌত জীববিজ্ঞান বুঝেন নাই? ভৌত জীববিজ্ঞানের ব্যাপারটা দেখেন, আপনি কোনো জিনিস, কোনো একটা টপিক সম্পর্কে জানতেছেন, জাস্ট জানতেছেন যে জিনিসটা কি, সেটা হচ্ছে ভৌত। আর ওই জিনিসটা সম্পর্কে যে জ্ঞানটা লাভ করলেন, সেই জ্ঞান ব্যবহার করে কিভাবে আপনি নিজের জীবনে বা মানব জীবনে কাজে লাগাইতে পারেন, সেই সম্পর্কে পড়াশোনা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। মারুফ, ওয়ালাইকুম আসসালাম। তো এই জীববিজ্ঞানের বিভিন্ন শাখায় আমরা কি নিয়ে আলোচনা করি, আসো বিস্তারিত একে একে দেখে ফেলি। তো ফার্স্টই দেখো ভৌত জীববিজ্ঞান। তো হোয়াটস ভৌত জীববিজ্ঞান কি? এই শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভৌত জীববিজ্ঞানে কি, তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। যে উদাহরণটা আমি তোমাদেরকে মাত্রই দিলাম, দেখো কমন ব্যাকটেরিয়া মরফোলজি, সাধারণ ব্যাকটেরিয়ার গঠন সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। তো ব্যাকটেরিয়া কি, কিভাবে বেঁচে থাকে, কি করে না করে, এই সম্পর্কে যখন আমরা জানতেছি, এটা কি ব্যাকটেরিয়ার গঠন, জীবন পদ্ধতি সবকিছু সম্পর্কে জানা হচ্ছে না, এটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, মানে তাত্ত্বিক বিষয় সম্পর্কে জানলাম। এরপর যদি আমরা চিন্তা করি এই ব্যাকটেরিয়া ব্যবহার করে কিভাবে আমরা নিজেরা উপকৃত হতে পারি, এই ব্যাকটেরিয়া ব্যবহার করে কিভাবে মানব জাতিকে আরো সফল করে তোলা যায়, বা এই ব্যাকটেরিয়ার হাত থেকে মানব জাতিকে কিভাবে বাঁচানো যায়। এই যে মানব জাতি আর ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়া থেকে মানুষ কিভাবে উপকৃত হতে পারতেছে না পারতেছে, এই ধরনের চিন্তা নিয়ে যখন আমরা পড়াশোনাটা করতেছি, তখন সেটা হয়ে যাচ্ছে ফলিত জীববিজ্ঞান। বুঝতে পেরেছো? এখন আসো, এই তো বললাম ভৌত জীববিজ্ঞানে তো আমরা তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করি, তো ভৌত জীববিজ্ঞানের আন্ডারে আরো কি কি শাখা আছে, আসো একটু দেখে ফেলি। তো দেখো শাখাগুলো বিভিন্ন রকম। ফার্স্টে দেখো বলা আছে অঙ্গ সংস্থান বা মরফোলজি, এরপর আছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, এছাড়াও আছে শারীরবিদ্যা বা ফিজিওলজি, এছাড়াও আছে হিস্টোলজি, এছাড়াও আছে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, কোষবিদ্যা বা সাইটোলজি, এরপর আছে বংশগতি বিদ্যা বা জেনেটিক্স, বিবর্তন বিদ্যা বা ইভলিউশন, বাস্তুবিদ্যা বা ইকোলজি, এছাড়াও আছে এন্ডোক্রাইনোলজি বা অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র, এছাড়াও আছে জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। তো এই 11টা হচ্ছে জীববিজ্ঞানের ভৌত শাখার অন্তর্ভুক্ত। তো আমরা একে একে সবটাই পড়বো। ঠিক আছে, এখানে মেহেজাবিন ভৌতিক বলতে গোস্ট টোস্ট এমন কিছু না। ঠিক আছে, আমি কোনো ফলিত জীববিজ্ঞান, হ্যাঁ আপনি ফলিত জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেছি না। হ্যাঁ, মেডিকেল সায়েন্স ফলিত জীববিজ্ঞানের অংশ। ঠিক আছে, মেডিকেল সায়েন্স ফলিত জীববিজ্ঞানের অংশ, কিন্তু এই ফলিত জীববিজ্ঞান এইটাই আলাদা একটা সাবজেক্ট আছে, বুঝছো? এইটাই একটা আলাদা পড়াশোনার মতো সাবজেক্ট। ওকে, এগুলো পরীক্ষায় কিভাবে মনে রাখবেন আমি একটু আলোচনা করি, তাহলেই বুঝতে পারবেন কিভাবে মনে থাকবে। একটু ধৈর্য ধরে শুনেন, ঠিক আছে?
এগুলো অবশ্যই মনে রাখতে হবে, বাট কিভাবে মনে রাখবে সেটা বুঝতে হলে আমার সঙ্গে থাকতে হবে, স্প্যামিং করা যাবে না। আগে এদিকে খেয়াল করেন, দেখেন ফার্স্টেই বলেছে অঙ্গ সংস্থান। অঙ্গ সংস্থান বলতে আমরা কি বুঝি? ধরো এই যে আমার শরীরে কি কি অঙ্গ আছে এইটা জানা মানে কি আমার শরীরের গঠন সম্পর্কে জানা হয়ে যায় না? অর্থাৎ কোনো একটা জীবের অঙ্গ সম্পর্কে জানা মানে কি তার গঠন সম্পর্কে জানা। তো অঙ্গ সংস্থান মানে হচ্ছে কোনো একটা জীবের দেহে কি কি অঙ্গ আছে অর্থাৎ এর গঠন সম্পর্কে জ্ঞান লাভ করা। এই গঠন সম্পর্কে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, তার নামই অঙ্গ সংস্থান বিদ্যা। তো দেখো কি বলেছে, জীবের সার্বিক অঙ্গ সংস্থান বা দৈহিক গঠন বর্ণনা করা হয় এই শাখায়, অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজিতে। এরপর আসো শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমিতে কি হয়, বিশাল ও বৈচিত্র্যময় প্রাণী জগৎকে সহজে সুশৃঙ্খল ভাবে জানার জন্য এদের বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে ভাগ করার পদ্ধতিকে আমরা কি বলি, শ্রেণীবিন্যাস। তো এই যে বিভিন্ন বৈশিষ্ট্য অনুসারে প্রাণীদেরকে বিভিন্ন গ্রুপে গ্রুপে যে আমরা ভাগ করছি, এই পদ্ধতিটা বা শ্রেণীবিন্যাস কিভাবে করা যায় না যায় সবকিছু নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, সেটাকেই বলা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। তাহলে দেখো অঙ্গ সংস্থান বিদ্যা, এটাতে কি নিয়ে আলোচনা করা হয়? তুমি জাস্ট মনে রাখবে একটা ওয়ার্ড, অঙ্গ সংস্থান বা দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয়। শ্রেণীবিন্যাস বিদ্যা কি মনে রাখবা? জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতি নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, এরপর চলে আসো শারীরবিদ্যা। এই যে শারীরবিদ্যা কথাটা আসছে কোত্থেকে? শরীর থেকে। আমাদের শরীরের ভেতরে আমাদের এই শরীরটাকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য যত রকম ক্রিয়া বিক্রিয়া পদ্ধতি হচ্ছে শরীরের মধ্যে সম্পন্ন হচ্ছে, সেইগুলা নিয়ে আমরা আলোচনা করি জীববিজ্ঞানের যে শাখায়, সেটাকে বলা হচ্ছে শারীরবিদ্যা বা ফিজিওলজি। দেখো কি বলা আছে, জীবদেহে নানা অঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি। তুমি এত কিছুও লাগবে না, তুমি জাস্ট মনে রাখো জীবদেহের জৈব রাসায়নিক কার্যাদি নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, সেটার নামই হচ্ছে শারীরবিদ্যা বা ফিজিওলজি। ঠিক আছে, সেটা কি আমরা কি বলছি? শারীরবিদ্যা বা ফিজিওলজি। তাহলে তিনটা কিওয়ার্ড কিন্তু আমরা পেয়েছি। অঙ্গ সংস্থান বিদ্যা কি নিয়ে কাজ করবে? অঙ্গ সংস্থান বা দৈহিক গঠন। শ্রেণীবিন্যাস বিদ্যা কাজ করবে শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতি। শারীরবিদ্যা কাজ করবে নানা অঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিয়ে কাজ করবে, পড়াশোনা করবে আর কি। ঠিক আছে, এরপর চলে আসো হিস্টোলজি। হিস্টোলজি এটা একটু মনে রাখবে, একটা নাম, সেটা হচ্ছে টিস্যু বিদ্যা। কি বললাম? হিস্টোলজির আরেকটা নাম কি? টিস্যু বিদ্যা। অর্থাৎ আমরা কি জানি কতগুলা কোষ মিলে কি তৈরি করে? টিস্যু। একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং এদের উৎপত্তি যদি একই জায়গা থেকে হয়, তবে তাদেরকে আমরা কি বলি? টিস্যু বলি। তো জীববিজ্ঞানের যে শাখায় বিভিন্ন রকম টিস্যুর গঠন, কাজ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাটাকে আমরা কি বলি? টিস্যুবিদ্যা বা হিস্টোলজি। তাহলে তুমি মনে রাখবা টিস্যু নিয়ে আলোচনা করা হয় হিস্টোলজিতে। তুমি জাস্ট মনে রাখবা টিস্যু নিয়ে আলোচনা করা হয় হিস্টোলজি। ঠিক আছে, টিস্যু নিয়ে আলোচনা করা হয় কোথায়? হিস্টোলজি। ওকে, এখন একটু এটা তোমরা টিস্যু বিদ্যা দেখতে পাচ্ছ না, এটা আমরা একটু সুন্দর করে লিখে দেই। সেটা কোন কালার দিলে ফুটিবে? ফুটিবে ডার্ক কালার। যদি আমরা কালো দিয়েই লিখি, সেটা হচ্ছে টিস্যু বিদ্যা। এর একটা নাম কি? টিস্যু বিদ্যা বা হিস্টোলজি। ঠিক আছে, টিস্যু বিদ্যা বা হিস্টোলজি। ওকে, টিস্যু বিদ্যা বা হিস্টোলজি। এখন একটু শোনো, ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। ঠিক আছে, ভ্রূণ শব্দের ইংরেজি সমার্থক শব্দ হচ্ছে এমব্রায়ো। তো জীববিজ্ঞানের যে শাখায় গ্যামেট সমূহ অর্থাৎ ডিম্বাণু শুক্রাণু এদের মিলনের ফলে তৈরি হওয়া জাইগোট, জাইগোটের বিভাজনের ফলে তৈরি হওয়া ভ্রূণ এবং ভ্রূণের বিকাশের মাধ্যমে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি, অর্থাৎ ভ্রূণ সম্পর্কে আলোচনা করা হয় যে শাখায়, সেটাকে আমরা কি বলি? ভ্রূণবিদ্যা। তাহলে এখানে আমরা জাস্ট মনে রাখবো ভ্রূণ সম্পর্কে আলোচনা করা হচ্ছে যে শাখায়। কি বললাম? ভ্রূণ সম্পর্কে আলোচনা করা হচ্ছে যে শাখায়, সেটাকেই আমরা কি বলবো? সেটাকেই আমরা বলবো হচ্ছে ভ্রূণ সম্পর্কে আলোচনা করা হচ্ছে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। ঠিক আছে, ভ্রূণবিদ্যা কেন আমার ঘড়ি দেখানো লাগবে কি জন্য? ঠিক আছে ভাইয়া, ভৌত জীববিজ্ঞান কি উদ্ভিদ ও প্রাণী সম্পর্কিত? হ্যাঁ, উদ্ভিদ প্রাণী সবকিছু সম্পর্কিত। আমি কোন শাখা নিয়ে পড়াশোনা? কোশ্চেন এরপরে শুরু হয়ে গিয়েছে। এখন একটু শুনেন, সেটা হচ্ছে কোষবিদ্যা। কোষবিদ্যা বা সাইটোলজি। এইটা পড়ার আগে তোমাদেরকে কতগুলো শব্দ বলে রাখি। ঠিক আছে, সেল, সাইট, ব্লাস্ট, ক্লাস্ট। ঠিক আছে, এই সবগুলা শব্দের অর্থই হচ্ছে কোষ। এটা আজীবন মনে রাখবা। সেল, সাইট, ব্লাস্ট, ক্লাস্ট সবকিছু শব্দের অর্থ হচ্ছে কি? কোষ। ঠিক আছে, এটা কোষের সমার্থক শব্দ। তো এখন দেখো কোষবিদ্যা, ইংরেজিটা কি? সাইটোলজি। কোষ বা সেল বা সাইট নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, সেটার নাম কি? কোষবিদ্যা বা সাইটোলজি। তার মানে মনে রাখবা জাস্ট কোষ নিয়ে আলোচনা করব, কোষবিদ্যা। কথা শেষ। আচ্ছা,
এরপর আসো বংশগতিবিদ্যা। তো আমরা অলরেডি বংশগতিবিদ্যা, বিবর্তন এই চ্যাপ্টারগুলো পড়ে ফেলেছি। তো আমরা অলরেডি জানি যে জিন এবং বংশগতি নিয়ে আলোচনা করা হয় যে বিজ্ঞানের যে শাখায়, সেটার নাম কি? বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। তো দেখো এটাই বলেছে, জিন এবং জীবের বংশগতির ধারা সম্পর্কে আলোচনা করা হয় বংশগতিবিদ্যাতে। বিবর্তন বিদ্যা, গত ক্লাসটা তো আমাদের বিবর্তন নিয়েই ছিল, আমরা পড়েছি অলরেডি বিবর্তন, তাই না? তো এখন দেখো কি বলা আছে, পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন, ক্রমবিকাশের তথ্যসমূহ নিয়ে আলোচনা করা হয় বিবর্তন বিদ্যাতে বা ইভলিউশনে। বাস্তুবিদ্যা বা ইকোলজি, পরিবেশের সাথে জীবের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, তার নাম বাস্তুবিদ্যা বা ইকোলজি। তো দেখো কি বলেছে, প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক। সো এই কথাটা একটু মনে রাখবেন, প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয় কোথায়? বাস্তুবিদ্যা বা ইকোলজিতে। ঠিক আছে, ওকে। জাহিদুল ইসলাম রাহাত, আপনার নাম নিয়োজি। ঠিক আছে, এন্ডোক্রাইনোলজি, কিছু কথা আরেকটা শব্দ আপনাদের একটু জানিয়ে রাখি। এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এর অর্থ হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি, এর আরেকটা নাম হচ্ছে নালীহীন গ্রন্থি। ঠিক আছে, নালীবিহীন বা নালীহীন গ্রন্থি। আরেকটা নাম হচ্ছে অনাল গ্রন্থি। অনাল গ্রন্থি, এই কথাটা মনে রাখবেন। এই গ্রন্থি থেকে কি খরিত হয়? এই গ্রন্থি থেকে খরিত হয় হচ্ছে হরমোন। এই গ্রন্থি থেকে কি খরিত হয়? বিভিন্ন রকম হরমোন খরিত হয়। অর্থাৎ যে সকল গ্রন্থির ক্ষরণ বয়ে নিয়ে যাওয়ার জন্য পৃথক কোনো নালী থাকে না, তাদেরকে বলা হয় নালীবিহীন গ্রন্থি বা অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। অর্থাৎ এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি এবং হরমোন নিয়ে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায়, তার নাম এন্ডোক্রাইনোলজি। এটাই বলেছে হরমোনের কার্যকারিতা। তুমি জাস্ট এই ওয়ার্ডটা মনে রাখবে, হরমোন নিয়ে আলোচনা করা হয় এন্ডোক্রাইনোলজিতে। ঠিক আছে, ওকে ওকে। মেহজাবিন, রাবেয়া মেহজাবিন রাহি নাম নিয়েছি। আচ্ছা, স্মরণিকা নাম নিয়েছি, হয়েছে। এখন নামের কাহিনী আমরা শুরু করো না ভাই, আসো জীব ভূগোল, বায়োজিওগ্রাফি। কি বলেছে? বায়ো মানে কি? জীব, জিওগ্রাফি মানে ভূগোল। বিভিন্ন ভৌগোলিক পরিবেশে কোথায় কোন জীব বাস করে, কোথায় কোন জীব বেশি পাওয়া যায় না যায়, এইগুলা নিয়ে আলোচনা করা হয় জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি নামক ব্রাঞ্চে। কি বলেছে? বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন নিয়ে আলোচনা করা হয়। তুমি মনে রাখো, বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন, এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করা হয় কোথায়? জীব ভূগোলে। দেখো এই বিষয়টা একটু খেয়াল করো, ইভলিউশন আর হচ্ছে দেখো বিবর্তন, বিবর্তন নিয়ে আলোচনা করা হয় কোথায়? বিবর্তন বিদ্যা বা ইভলিউশনে। বাট এইখানে আবার একটা কথা আছে, বিভিন্ন ভৌগোলিক পরিবেশে যখন অভিযোজনের কথা বলবে তখন কিন্তু আনসার কি হবে? জীব ভূগোল। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে তোমরা অনেকে আবার প্যাচ লাগাও। আচ্ছা, জান্নাতুল মাওয়া, কোনটা আবার বুঝিয়ে দিব? ঠিক আছে, পড়ান, আমি কি রাগ করেছি বলো? আবার একটু বুঝিয়ে দেন, কোনটা বুঝিয়ে দিব? রাদিবার নাম নিয়ে ফেলছি, কি বুঝিয়ে দিব বলো? ভৌত জীব বিজ্ঞানের কি কি শাখা ছিল? অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি, অঙ্গ সংস্থান বা দৈহিক গঠন নিয়ে কাজ করবে। শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাস এবং তার পদ্ধতি নিয়ে আলোচনা করবে। শারীরবিদ্যা কি নিয়ে কাজ করবে? আমাদের দেহে যেসব জৈব রাসায়নিক কার্যাবলী সম্পন্ন হয় সেগুলো নিয়ে আলোচনা করবে। আচ্ছা, আরেক সোনার চাঁদ রূপম, সে লিখে রেখেছো স্প্যাম স্প্যাম স্প্যাম, নিষেধ করতেছি, তার মানে এটা কোন ধরনের ভদ্রতা ভাইয়া? আলোচনা করবে টিস্যু রিলেটেড সবকিছু। ভ্রূণবিদ্যা, ভ্রূণের সবকিছু নিয়ে আলোচনা করবে। কোষবিদ্যা বা সাইটোলজি, কোষের সবকিছু নিয়ে আলোচনা করবে। বংশগতিবিদ্যা, এই যা ডিএনএ এর মধ্যে থাকা যে জিন এবং জীবের বংশগতির ধারা, এক বংশধর থেকে আরেক বংশধরে বংশগত বৈশিষ্ট্য কিভাবে স্থানান্তরিত হবে সেগুলো নিয়ে আলোচনা করবে। বিবর্তন বিদ্যা, জীবের বিবর্তন নিয়ে আলোচনা করবে। বাস্তুবিদ্যা, পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে কাজ করবে। এন্ডোক্রাইনোলজি, হরমোন নিয়ে কাজ করবে। জীব ভূগোল, বিভিন্ন ভৌগোলিক পরিবেশে জীবের বিস্তার এবং অভিযোজন নিয়ে কাজ করবে। ঠিক আছে, খুবই সিম্পল। জান্নাতুল মাও একটু রিক্যাপ করে দিয়েছি আপু, তুমি বুঝেছো কিনা একটু জানাও, আর বাকিরা দুষ্টামি করিও না। ঠিক আছে, এটা কিসের পোল ভাই লঞ্চ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, ওকে। একটু সামনে যাই আমরা, একটা কুইজ আছে আপনাদের জন্য, একটু কুইজ। ফলিত জীববিজ্ঞান, দেখো কি বলেছে, জীববিজ্ঞানের এই শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। জীববিজ্ঞানের যে শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক মানে আমাদের জীবনে প্রয়োগ করার মতো বিষয় নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, সেটার নাম হচ্ছে ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি। এই যে ছবিটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে একটা জীবাশ্ম।
কিসের ছবি? আমার হ্যান্ডরাইটিং তোমাদের বদদোয়ায় নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছো? তোমরা এই যে বকা দিচ্ছি একটু একটু, তাই তোমরা আমাকে বদদোয়া দিচ্ছ মনে হয়। এটা হচ্ছে কি? জীবাশ্ম। দেখছো, লিখতেই পারতেছি না, যদিও হ্যান্ডরাইটিং খারাপ, আরো খারাপ হয়ে যাচ্ছে। জীবাশ্মের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে ফসিল, ঠিক আছে? জীবাশ্মের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে কি? ফসিল। এখন শোনো, আচ্ছা এখন শোনো, এখন শোনো, এই যে জীবাশ্ম বা ফসিল, এই জীবাশ্ম বা ফসিলের বিষয়টা কি? ধরো এই যে আমি তোমাদের ক্লাস নিতে নিতে এখানে লিখছি জীবাশ্ম বা ফসিল, এরপর আমি বিলুপ্ত হয়ে গেছি পৃথিবী থেকে। শুধু আমি না, যত মানব মানে মানুষ প্রজাতিটাই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। পৃথিবী এক্সিস্ট করতেছে কিন্তু পৃথিবীতে কোনো মানুষ নাই, অন্য প্রজাতি পৃথিবীকে এখন শাসন করতেছে। ধরো তো আজ থেকে 50,000 বছর পরে ধরো, তো এরপর ওই প্রজাতিরা হুট করে একদিন এই ক্লাসরুমের এই ছবিটা দেখলো, এই স্মার্ট বোর্ডের স্ক্রিনটা দেখলো, দেখে বলল যে আজ থেকে প্রায় 50,000 বছর আগে আদিম গুহাবাসী মানুষ বা মানুষ নামের এক প্রজাতি পৃথিবীতে বিরাজমান ছিল। তাদের হাতের লেখা ছিল খুবই জঘন্য। এই জঘন্য হাতের লেখায় তারা কি কি যেন আঁকিবুকি করে রেখেছিল। তারা আজ আর পৃথিবীতে নেই, কিন্তু রয়ে গেছে তাদের অস্তিত্বের নিদর্শন। এই যে মানুষ এখন আর পৃথিবীতে নেই, কিন্তু তার অস্তিত্বের নিদর্শন স্বরূপ একটা সাইন রয়ে গিয়েছে। এটাই হচ্ছে মানুষের অস্তিত্বের প্রমাণ বা জীবাশ্ম, ঠিক আছে? অর্থাৎ কোন একটা জীব পৃথিবীতে এখন আর নাই, কিন্তু সে যে ছিল তার প্রমাণ হিসেবে কোনো না কোনো এক্সিস্টেন্স বা কোনো সাইন বা চিহ্ন রয়ে গেলে সেটাকে আমরা বলি ওই জীবের জীবাশ্ম বা ফসিল। বুঝতে পেরেছো? সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ফসিল, ঠিক আছে? ওকে, স্প্যামিং একটু থামান ভাই। বিজ্ঞানের শাখা সমূহ, তো সেটার প্রথম শাখায় দেখো আছে জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজি, ঠিক আছে? জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজি, জীববিজ্ঞানের যে শাখায় প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং তাদের জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় তাকেই বলা হয় জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজি। এরপর আসো জীব পরিসংখ্যান বিদ্যা। জীব পরিসংখ্যান বিদ্যা ইংরেজি হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। আমরা স্লাইডে ইংরেজি নামগুলো দেই নাই, তোমরা বই থেকে দেখে নিতে পারো, তোমাদের বই সুন্দর করে ব্র্যাকেটে ব্র্যাকেটে লেখা আছে। জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্স, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স মানে কি? পরিসংখ্যান। এই যে তোমরা ম্যাথে জেনারেল ম্যাথ যখন করছো বা ছোটবেলা থেকে 6 থেকে ম্যাথ করা শুরু করার পরে কি হয়েছে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, লেখচিত্র নির্ণয়, এই সেই হাবিজাবি অনেক কিছু করছো না? জোড় সংখ্যক থাকলে, বিজোড় সংখ্যক থাকলে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়, অধক্রমে সাজাতে হয়, অনেক অত্যাচার সহ্য করে ম্যাথ করে আসছো, তাই না? এই যে ম্যাথের অত্যাচার সহ্য করতে করতে সৃজনশীলের লাস্ট সৃজনশীলটা থাকতো কি? এই পরিসংখ্যান, যেটা আনসার করার সময় পরীক্ষার হলে পাওয়া যায় না, লাস্টের দিকে গিয়ে খুবই তাড়াহুড়া লেগে যেত, ক্যালকুলেটর চাপতে গিয়ে আনসার ভুল হয়ে যেত। সেই পরিসংখ্যান, এটা কি? কোন জিনিসের সংখ্যা বেশি, কোন জিনিসের সংখ্যা কম, কোনটা বাড়তেছে কোনটা কমতেছে, এইসব নিয়ে কাজ করে পরিসংখ্যান। তো পরিসংখ্যানের বিষয়টা যদি বায়োলজি নিয়ে হয়, জীব নিয়ে হয়, অর্থাৎ কোন এলাকায় রয়্যাল বেঙ্গল টাইগার বেশি, কোন এলাকায় ময়ূরের সংখ্যা বেশি, কোথায় হাতি বেশি, হাতির সংখ্যা বাড়তেছে না কমতেছে, অর্থাৎ জীব রিলেটেড যে পরিসংখ্যান, এইগুলা নিয়ে যখন আমরা আলোচনা করব সেটার নামই হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন আসো পরজীবী বিদ্যা, ঠিক আছে? পরজীবী বিদ্যা, পরজীবীর বিষয়টা কি? এই যে দেখো আমাদের শরীরে পেটের ভিতরে, বিশেষ করে অন্ত্রে, ক্ষুদ্রান্ত্রে, বৃহদন্ত্রে কি আছে? কৃমি আছে, ঠিক আছে? লজ্জার কিছু নাই, আমাদের ক্ষুদ্রান্ত্রে, বৃহদন্ত্রে কি আছে? কৃমি আছে। এই কৃমিগুলা কি করে? ওরা ফ্রিতে 2টা সেবা পায় আমাদের থেকে। কি কি সেবা পায়? প্রথম কথা, ওদের কোনো বাড়ি ভাড়া দেওয়া লাগে না, ওরা বিনা বাড়ি ভাড়ায় আমাদের পেটের মধ্যে অবস্থান করে, আমাদের অন্ত্রে অবস্থান করে। তার মানে ওদের বাসস্থানের খরচ লাগে না, আমাদের পেটে ওরা ফ্রিতে থাকতে পারতেছে, এবং একই সাথে ওদের খাওয়ার খরচও লাগে না। ওরা ফ্রিলি, আমরা যে খাবার দাবার খাচ্ছি, আমরা খাবার কিনতেছি, রান্না করতেছি, খাচ্ছি, সেটা পরিপাক করতেছি, চাবাচ্ছিও আমরা, পরিপাকও করতেছি আমরা, এনজাইমও আমার শরীরের, অন্ত্রও আমার, কিন্তু আমাদের পরিপাকৃত খাদ্যটা ওরা জাস্ট আরামে শোষণ করে নিচ্ছে। অর্থাৎ ওরা আমাদের শরীরে থাকতেওছে, আমাদের শরীর থেকে খাবার শোষণ করে নিচ্ছে। অর্থাৎ এই ব্যাপারটাকে আমরা বলি পরজীবিতা। অর্থাৎ ওরা আমাদের শরীরে আশ্রয়ও নিচ্ছে এবং আশ্রয়দাতা, অর্থাৎ আমাদের শরীর থেকে খাবার শোষণ করে নিচ্ছে। এই ব্যাপারটা খাবার শোষণ করে নিচ্ছে, এই ব্যাপারটাকে আমরা বলি পরজীবিতা। আর এই ধরনের পরজীবী, যেমন কৃমি একটা পরজীবী, এই ধরনের পরজীবী জীবন নিয়ে অর্থাৎ পরজীবিতা নিয়ে আলোচনা করা হয় যে বিজ্ঞানের যে শাখায়, তার নাম পরজীবী বিদ্যা বা প্যারাসিটোলজি। প্যারাসাইট বা পরজীবী নিয়ে আলোচনা করা হয় প্যারাসাইটোলজিতে, ঠিক আছে? পরজীবী বিদ্যাটা আরেকবার একটু বুঝিয়ে দিব জান্নাতুল মাওয়া। এই যে ধরো তোমার মাথায় উকুন আছে, বুঝছো?
মাথায় অনেকের মাথায় উকুন থাকে না, আমি জানি না তোমার মাথায় উকুন আছে কিনা, বাট ধরে নাও তোমার মাথায় উকুন আছে। তো এই উকুন থাকে কোথায়? তোমার মাথায়। আচ্ছা, তার মানে তুমি উকুনের আশ্রয়দাতা। আবার উকুন তোমার মাথায় কুটুস কুটুস করে কামড় দিয়ে রক্ত নেয়, এই রক্তের মাধ্যমে সে তোমার শরীর থেকে খাবার শোষণ করে নিচ্ছে। অর্থাৎ উকুন তোমার মাথায় থাকতেও সে তোমার মাথা থেকে খাবার শোষণ করে নিচ্ছে। এই ব্যাপারটাকে বলা হয় পরজীবিতা। ঠিক আছে, অর্থাৎ আশ্রয়দাতার শরীর থেকে খাবার শোষণ করে নিচ্ছে যে সকল জীব, তাদেরকে বলা হয় পরজীবী জীব। তো এই পরজীবী জীবের জীবন পদ্ধতি, পরজীবিতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, সেটাকেই বলা হয় কি? পরজীবিতা। ঠিক আছে, এই যে রিফা, রিফা বলল ওর নাম নাকি নেই না, এই যে রিফার নাম যে নিয়ে নিলাম, এখন তো দেখা গেল যে ওর মাথায় আবার উকুন হয়ে গেল, পরজীবিতার শিকার হইল সে, তো এটা তো সমস্যা। এই জন্য সবসময় নাম না নেওয়াই ভালো। হয়েছে, নাম নিয়ে ফেলছে, এবার খুশি থাকো। তো এই পরজীবী বিদ্যা বা প্যারাসিটোলজি, এগুলা কিসের মধ্যে পড়ে? ফলিত জীব বিজ্ঞান। সামনে যাই, মৎস্য বিজ্ঞান। এটা নিয়ে বোঝানোর কিছু আছে? মাছ চাষ করে আমরা ধনী হইতে পারি না, অর্থনৈতিক চাহিদা পূরণ হয়, খাদ্যের চাহিদা পূরণ হয়, সবকিছু হয় না? তার মানে কি মানুষ রিলেটেড, মানুষের উপকার রিলেটেড বিষয়ের সাথে কিন্তু মাছের সম্পর্ক আছে। তো এই জন্য মাছ নিয়ে আলোচনা, এটাই কি? মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ। কীটতত্ত্ব, বিভিন্ন কীট পতঙ্গ, এদের জীবন পদ্ধতি ইত্যাদি বিষয় আশয় নিয়ে আলোচনা করা হয়। উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি কিভাবে দমন করা যায়, এসব নিয়ে আলোচনা করা হয় কীটতত্ত্বে। এরপর আসো অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। যেসব জীবকে খালি চোখে দেখা যায় না, দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের দরকার হয়, তাদেরকে আমরা বলি অণুজীব। ঠিক আছে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি ইত্যাদি। এই সকল অণুজীব বা মাইক্রো অর্গানিজম নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, সেটার নাম অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। কি নাম? বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। ঠিক আছে, এরপর চলে আসো হচ্ছে কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞান, এই তোমরা কি কৃষি শিক্ষা পড়েছো কোনো কালে? কৃষি শিক্ষা ক্লাস 8 পর্যন্ত আমাদের আমলে আমরা যখন পড়ছি, কৃষি শিক্ষায় বলে একটা সাবজেক্ট ছিল। ছেলেরা ম্যাক্সিমাম পড়তো কৃষি শিক্ষা, মেয়েরা ম্যাক্সিমাম পড়তো গার্হস্থ্য বিজ্ঞান সম্ভবত। তোমরা কি এই সাবজেক্টগুলোর সাথে পরিচিত? বিজ্ঞান এই যে কমন পড়ে গেছে, আমার সাবজেক্ট, বুঝছো, এই যে ফলিত শাখার অন্তর্ভুক্ত। তো কি নিয়ে আলোচনা করা হয়? মানব দেহ, মানব দেহের রোগ এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। ওকে, এখন আসো জিন প্রযুক্তি। জিন প্রযুক্তি, ঠিক আছে, জিন প্রযুক্তি বা জেনেটিক্স কি? জিন এবং জিনের ব্যবহার। ঠিক আছে, কিভাবে এই যে জিনের ব্যবহার করে উন্নত জাতের শস্য তৈরি করা যায়, বা হচ্ছে উচ্চ ফলনশীল শস্য তৈরি করা যায়, পোকামাকড় প্রতিরোধী শস্য বা খরা লবণাক্ততা প্রতিরোধী শস্য তৈরি করা যায়, সেটা হচ্ছে তোমার জিন প্রযুক্তির অন্তর্ভুক্ত। ঠিক আছে, ওকে ওকে, রাজ নাম নিয়েছি, হইছে। আচ্ছা, এখন আসো হচ্ছে প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি। দেখো, জীবের প্রাণ রাসায়নিক কার্যপ্রণালী, রোগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রিতে। তোমরা যারা মেডিকেলে আসবে ফার্স্ট ইয়ারে তোমাদের একটা সাবজেক্টই থাকবে বায়োকেমিস্ট্রি। এরপর আসো পরিবেশ বিজ্ঞান। পরিবেশ সম্পর্কিত বিষয় আশয় নিয়ে আলোচনা করা হয় পরিবেশ বিজ্ঞানে। সামুদ্রিক জীব বিজ্ঞান, সামুদ্রিক প্রাণী সম্পর্কে বা সামুদ্রিক জীব সম্পর্কে আলোচনা করা হয় সামুদ্রিক জীব বিজ্ঞান। ঠিক আছে, এরপর আসো বন বিজ্ঞান। বনজ সম্পদ ইত্যাদি বিষয় আশয় নিয়ে আলোচনা করা হয়। জীব প্রযুক্তি, মানব কল্যাণে জীব ব্যবহারের যে প্রযুক্তি, সেটাই কি? জীব প্রযুক্তি। এই মানব কল্যাণের কথাটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আসো ফার্মেসি, অর্থাৎ ওষুধ নিয়ে কাজ করবে, ওষুধ শিল্প সম্পর্কিত বিজ্ঞান। তোমরা কি সব এই যে আচ্ছা, যে মুনাওয়ার, তোমাকে ভাই একটু ওয়ার্ন করে দিলাম সোনা ভাইয়া, বাট দুষ্টামি না, একদমই না, স্প্যামিং করতে নিষেধ করা হচ্ছে। এরপর আসো বন্যপ্রাণীবিদ্যা। বনের মধ্যে যে প্রাণী, অর্থাৎ বন্যপ্রাণী নিয়ে আলোচনা করা হয় বন্যপ্রাণীবিদ্যা। বায়ো ইনফরমেটিক্স, এইটা লেখার সময় কম্পিউটার শব্দটা খুবই মাথায় রাখতে হবে। কম্পিউটার প্রযুক্তি নির্ভর বিজ্ঞান, যেমন ক্যান্সার বিষয়ক বিজ্ঞান। বায়ো ইনফরমেটিক্স কি? ধরো বিশ্বের কত মানুষের ক্যান্সার হয়েছে, কত মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে, কত মানুষের ভালো হয়েছে, কত মানুষ মারা গেছে, কে কোন স্টেজে আছে, এইসব বিষয় আসায় কম্পিউটার ভিত্তিক তথ্যের মাধ্যমে যে আমরা আলোচনা করি, এটাই বায়ো ইনফরমেটিক্স। তাই সামুদ্রিক জীববিজ্ঞানটা একটু বুঝিয়ে দিব। জান্নাতুল মাওয়া, সামুদ্রিক জীববিজ্ঞান হচ্ছে সমুদ্রে বিভিন্ন উদ্ভিদ আছে, বিভিন্ন প্রাণী আছে, বিভিন্ন মানে সত্তা আছে, এসব অর্গানিজম নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, সেটাই বিজ্ঞান। এরপর তোমাদের জন্য আছে কুইজ। এই কুইজটার এবার সুন্দর করে আনসার দাও, নিচের কোনটি সঠিক? এন্ডোক্রাইনোলজি, তোমরা সঠিক উত্তর দিচ্ছ ম্যাক্সিমাম বি। ওকে, আসো একটু সামনে যাই। জীবজগৎ, জীবজগৎকে আমরা দুইটা সুপার কিংডমে ভাগ করতে পারি। একটা হচ্ছে সুপার কিংডম 1 প্রোক্যারিওটা, আর একটা সুপার কিংডম 2 ইউক্যারিওটা। আমরা সবাই জানি
প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা হচ্ছে কি বলতো? প্রোক্যারিওটা হচ্ছে আদিকোষী। প্রোক্যারিওটা কি? আদিকোষী। কারা আদিকোষী? যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়। যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তারা হচ্ছে আদিকোষী। আর ইউক্যারিওটা ওরা হচ্ছে কি? প্রকৃত কোষী, অর্থাৎ ওদের নিউক্লিয়াস সুগঠিত। ওদের নিউক্লিয়াস কেমন? সুগঠিত। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা সুগঠিত নিউক্লিয়াস এবং সুগঠিত নিউক্লিয়াস না থাকা বলতে কি বুঝি আসলে? সুগঠিত নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝি? হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রাকচার্ড নিউক্লিয়াস? ঠিক আছে, সুগঠিত নিউক্লিয়াস বলতে আচ্ছা, সুগঠিত নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝি? দেখো, যে সকল নিউক্লিয়াস, যে সকল কোষের নিউক্লিয়ার যে ম্যাটেরিয়ালস গুলো আছে, অর্থাৎ নিউক্লিওলাস, তারপরে নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন জালিকা ইত্যাদি উপাদানগুলো যখন নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা নামক একটা আবরণ দ্বারা আবৃত থাকে, তখন সেই নিউক্লিয়াসটাকে আমরা বলি সুগঠিত নিউক্লিয়াস। আর যে সকল কোষের নিউক্লিওলাস থাকে না বা থাকলেও নিউক্লিয়ার এনভেলপ বা পর্দা দ্বারা আবৃত থাকতেছে না, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন জালিকা ইত্যাদি সাইটোপ্লাজমে ছড়াই ছিটায় থাকে, এদেরকে আমরা কি বলি? সুগঠিত নিউক্লিয়াস না বা আদিকোষ। ঠিক আছে, এখন শোনো তো, সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটার মধ্যে পড়েছে একটা কিংডম বা রাজ্য যার নাম হচ্ছে মনেরা, অর্থাৎ মনেরা হচ্ছে আদিকোষী। আর এই যে বাকি চারটা যে রাজ্য আছে, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এরা হচ্ছে প্রকৃত কোষী। তো এর মধ্যে আজকের ক্লাসে আমরা মনেরা এবং প্রোটিস্টা সম্পর্কে একটু পড়াশোনা করব। ঠিক আছে, আচ্ছা, এবং বিষয়টা নিয়ে আমরা একটু জানি। শ্রেণীবিন্যাসের লক্ষ্যটা কি? লক্ষ্য হলো একটাই। কি লক্ষ্য সেটা? শ্রেণীবিন্যাসের লক্ষ্য হচ্ছে বিশাল এবং বৈচিত্র্যময় প্রাণী জগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা। শ্রেণীবিন্যাসের একটাই লক্ষ্য, বিশাল বৈচিত্র্যময় প্রাণী জগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে অধিক সময়ে জানা। ঠিক আছে, এখন শোনো, শ্রেণীবিন্যাসের লক্ষ্য একটাই, বিশাল বৈচিত্র্যময় জীবজগৎকে অল্প পরিশ্রমে অল্প সময়ে সঠিকভাবে জানা, কারণ অনেক অনেক প্রাণী প্রজাতি। এখন একটা জিনিস দেখো, শ্রেণীবিন্যাসের ধাপ আছে কতগুলো? 7টা ধাপ আছে। কয়টা ধাপ? 7টা ধাপ। এই 7টা ধাপ আমাদের একটু সিরিয়ালি মনে রাখতে হবে। ঠিক আছে, কি কি? জগৎ বা কিংডম, ফাইলাম বা পর্ব, ক্লাস বা শ্রেণী, অর্ডার বা হচ্ছে কি বলতো বর্গ, ফ্যামিলি বা হচ্ছে গোত্র, জেনাস বা গণ, প্রজাতি বা স্পেসিস। তোমরা অলরেডি জানো, তারপর আমি একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে কি? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই কয়েকটা বিষয় একটু মনে রাখবেন। আর যদি একটা নেমোনিক, আপনারা ছোট্ট নেমোনিক ব্যবহার করতে পারেন, যেটা আমি ইউজ করতাম ছোটবেলা থেকে, সেটা হচ্ছে কে পি সি ও এফ, কফ, জি এস। 7টা। কে তে কিংডম, পি তে দেখো নেমোনিকটা কি? কেপি, কেপি সিওএফ, কফ, জিএস, কেপি, কফ, জিএস, কেপি, কফ, জিএস। বিষয়টা কি? কেপি সিওএফ, কফ, জিএস। কে তে কিংডম, পি তে হচ্ছে ফাইলাম, সি তে ক্লাস, ও তে অর্ডার, এফ তে ফ্যামিলি, জি তে জেনাস, এস তে স্পিসিস। ঠিক আছে, এটা ছোটবেলায় আমি এইভাবে নিজে পড়েছিলাম যখন আর কি 9 ছিলাম, তো এটা একটু মনে রাখবেন আর কি। ঠিক আছে, ওকে। এখন একটু খেয়াল করেন, মনেরা রাজ্য অলরেডি আমরা জানি। এই যে মনেরা যেটা, সেটা হচ্ছে কি? প্রোক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? প্রোক্যারিওটা। কিসের অন্তর্ভুক্ত? প্রোক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত। এই প্রোক্যারিওটা মানে আদিকোষী, তার মানে নিউক্লিয়াস সুগঠিত নয়, খুবই স্বাভাবিক। তো দেখো বৈশিষ্ট্যগুলো খুবই সহজ। প্রথম কথা, এরা হবে এককোষী। ধরো এটা একটা কোষ, এককোষী। এই অনেকগুলা কোষ, এক কোষের নিচে দেখা একটা কথা আছে কলোনিয়াল, অর্থাৎ এই এককোষী মনেরা, এরা একটা কোষ, এরকম আরেকটা কোষ, আরেকটা কোষ, এরা কলোনিয়াল মানে একসাথে কলোনি গঠন করে থাকবে, মানে দলবদ্ধ হয়ে থাকবে। কলোনিয়াল মানে আমরা মনে রাখবো কি? দলবদ্ধ। ঠিক আছে, এরা কিভাবে থাকবে? দলবদ্ধ হয়ে কলোনি গঠন করে থাকবে, দলবদ্ধ হয়ে থাকবে। এই যে অনেকগুলা ব্যাকটেরিয়া একসাথে কলোনি গঠন করে আছে, এটাতে দেখতে কি একটা সুতার মতো লাগতেছে না? এই কলোনিটাকে দেখতে কিসের মতো? সুতার মতো লাগতেছে না? এই সুতার মতো গঠনটাকে আমরা বলা হচ্ছে ফিলামেন্ট। ফিলামেন্ট শব্দের অর্থ সুতা। ফিলামেন্ট শব্দের অর্থ কি? তন্তু বা সুতা।
ঠিক আছে, তো এই জন্য এদেরকে বলা হচ্ছে কি ফিলামেন্টাস। কি বলা হচ্ছে? ফিলামেন্টাস, মানে এককোষী দলবদ্ধ বা কলোনি গঠন করে থাকে এবং এরা কেমন হয়, কলোনিটা দেখতে কেমন হয়? ফিলামেন্টাস। ঠিক আছে, এরপর দেখো কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু কোনো নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস নেই। এর জন্যই কি নাই? এর জন্যই বললাম কি নিউক্লিয়াস কি নয়? সুগঠিত নয়। এর জন্যই কি বলেছিলাম? নিউক্লিয়াস কেমন নয়? সুগঠিত নয়। যেহেতু প্রোক্যারিওটিক, সো নিউক্লিয়াস কি হবে না? সুগঠিত হবে না। এরপর দেখো আদি কোষে আমরা কি জানি? কোনো প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি থাকে না, কিন্তু রাইবোজোম থাকে। কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? শোষণ পদ্ধতিতে। এক্সাম্পল কি? নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া। একটু মনে রাখবে একটা জিনিস, নীলাভ সবুজ শৈবালের আরেকটা নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে, নীলাভ সবুজ শৈবালের আরেকটা নাম কি? সায়ানোব্যাকটেরিয়া। এই দুইটা কথা একটু মনে রাখবেন, সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। তো এরা হচ্ছে মনেরার অন্তর্ভুক্ত। মনেরা ক্লিয়ার সবার কাছে? যদি ক্লিয়ার হয় একটু এম লিখো। ঠিক আছে, একটু এম লিখো। ওকে, ঠিক আছে, ওকে ওকে, ভেরি গুড। এখন একটু সামনে যাই। আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে প্রোটিস্টা রাজ্য। আমরা অলরেডি জানি প্রোটিস্টা কিসের অন্তর্ভুক্ত? ইউক্যারিওটার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? ইউক্যারিওটা, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস, ইউক্যারিওটা। ঠিক আছে, অর্থাৎ নিউক্লিয়াস কেমন হবে? সুগঠিত হবে, অর্থাৎ প্রকৃতকোষী হবে। তো দেখো কি বলেছে, এরা হতে পারে এককোষী অথবা বহুকোষী, হতে পারে একক অথবা কলোনিয়াল বা দলবদ্ধ, এবং কিভাবে থাকবে? ফিলামেন্টাস, ফিলামেন্ট আকারে থাকবে। নিউক্লিয়াস সুগঠিত, অলরেডি বলেছি। ক্রোমাটিন বস্তুতে আরএনএ থাকবে, ডিএনএ থাকবে এবং প্রোটিন। ঠিক আছে, সকল অঙ্গাণু থাকবে কোষের মধ্যে। খাদ্য গ্রহণ তো শোষণ পদ্ধতিতে হবেই, অথবা ফটোসিনথেটিক মানে সালোক সংশ্লেষণ পদ্ধতিতেও হবে। ঠিক আছে, সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস মানে কি? সালোক সংশ্লেষণ। তাহলে ফটোসিনথেটিক মানে কি? এরা সালোক সংশ্লেষণ করতে পারে। মাইটোসিসের মাধ্যমে অযৌন এবং কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন হবে। এখন তোমাদের একটা প্রশ্ন দাঁড়াবে, হোয়াটস কনজুগেশন? এটা খুবই কমন কথা, তোমরা ছোট্ট বাবু তাই জানতে চাইবা কনজুগেশন কি। একটু বলি। ধরো এটা একটা জীব, ঠিক আছে, ধরে নাও এটা একটা এককোষী শৈবাল। তো এই শৈবালের ভেতরে ধরে নাও এটা হচ্ছে ডিএনএ, এখানে আছে বৃত্তাকার প্লাজমিড। এটা ধরে নাও আরেকটা শৈবাল, ধরো অ্যামিবাই চিন্তা করো, এককোষী শৈবাল চিন্তা করো। এর মধ্যে ধরো কি আছে? ডিএনএ, কিন্তু কোনো কি নাই, এরকম কোনো প্লাজমিড নামক বৃত্তাকার কিছু নাই। এক্ষেত্রে কি হবে? এই দুইটা অণুজীব কাছাকাছি আসবে। কাছাকাছি আসার পরে এদের মধ্যে একটা নালী তৈরি হয়ে যাবে। এই নালীটার নাম হচ্ছে কনজুগেশন নালী। এই নালীর মধ্য দিয়ে এই যে তোমার অতিরিক্ত বংশগত বস্তু, সেটা এখানে এসে একটা প্লাজমিড তৈরি করে ফেলবে। তো দুইটা জিনিসের আদান প্রদান শেষ। এরপর এই অণুজীবটা ওর মতোই থাকবে, এই অণুজীবটাও আলাদা ওর মতো থাকবে। তাহলে সুবিধাটা কি হলো? বংশগত বস্তু এক জীব থেকে আরেক জীবে স্থানান্তরিত হইলো। এই পদ্ধতিটাকে আমরা কি বলছি? কনজুগেশন। এটাকেই কি বলছি? কনজুগেশন। ঠিক আছে, এটা রিপিট করব না, এটা রিপিট করব না। ঠিক আছে, ওকে। প্লাজমিড, প্যারামেসিয়াম ওয়ান কাইন্ড অফ শৈবাল আসলে। কথা ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে একটু হোমওয়ার্কটা দেখি। হোমওয়ার্ক খুবই সিম্পল। বায়ো ইনফরমেটিক্স কি? সৃজনশীলের ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন এটা। বায়ো ইনফরমেটিক্স কি? এরপর বলছে শারীরবিদ্যাকে, শারীরবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন? কৃষি বিজ্ঞানকে ফলিত শাখা বলা হয় কেন? বুঝতে পারতেছো, অনুধাবনমূলক প্রশ্ন একটু বেশি আসে আর মাঝে মধ্যে। আচ্ছা, চতুর্থ সর্বোচ্চ ধাপ মানে সুপ্ত তোমার। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ভালো করে পড়াশোনা করবা।